আবার এলোমেলো চলতে চলতে যে কথা বলতে যাচ্ছিলাম তার থেকে কত দূরে চলে এলাম। এইরকমই ঘটতে থাকবে ঠাকুরপো। মৃত্যুর এত কাছে দাঁড়িয়ে কখনো তো কিছু দেখিনি। যে সে কথা ভাবছি, অবশ হয়ে আসছে দেহ মন। মনের মধ্যে সবকিছু অগোছালো শিথিল হয়ে যাচ্ছে। তোমাকে যে চিঠি পড়তেই হবে তাও নয়। চিঠিটা চিঠিটা আমার সঙ্গে চিতা জ্বালিয়ে দিও ঠাকুরপো। আমার একটি দুঃখের জায়গা, আমার চোখের সামনে আমার বাবার অপমান দিনের পর দিন। আমি ঢুকলাম তোমাদের বাড়ির অন্দরমহলে, কিন্তু বাবা থেকে গেলেন 12 মহলে, সামান্য বেতনের শ্যাম গাঙ্গুলি হয়ে। যদিও তিনি ঠাকুর বাড়ির বেয়াই, কোনো সম্মান পাননি কোনোদিন। সেই উদারতা জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে ছিল না ঠাকুরপো, ছিল শুধু তোমার মধ্যে। কিন্তু তুমি তো আলাদা, সবার থেকে অন্যরকম। আমার বাবা যে সারা জীবন ঠাকুর বাড়ির অসম্মানের মধ্যেই থাকতে বাধ্য হলেন, তার কারণ তোমাদের দাক্ষিণ্যে আমাদের পরিবার চিরকাল খেতে পড়তে পেরেছে। তোমাদের দাক্ষিণ্যেই তো আমি ঠাকুর বাড়ির বউ হতে পেরেছিলাম। কিন্তু তবু ডালে ডালে পাতায় পাতায় আমিও তো দ্বারকানাথের পরিবারের সঙ্গে জড়িত। তোমার ঠাকুরদা দ্বারকানাথের মামাতো বোন শিরোমণিকে তো বিয়ে করেন আমার ঠাকুরদা জগনমোহন, দ্বারকানাথের মামা। অর্থাৎ শিরোমণির বাবার নাম ছিল কেনারাম রায়চৌধুরী। আমার অসম্মানটা কোথায় জানো ঠাকুরপো? হাড়কাটা গলি বাড়িটা কিন্তু শিরোমণি তার বাবার কাছ থেকে পাননি, পেয়েছিলেন কাকিমা রামপ্রিয়ার কাছ থেকে। কে এই রামপ্রিয়া? তুমি হয়তো জানো না। আমি খোঁজ নিয়ে জেনেছি রামপ্রিয়া ছিলেন দ্বারকানাথের ঠাকুরদার নীলমণি ঠাকুরের ভাই গোবিন্দরামের স্ত্রী। রামপ্রিয়া কেন কুখ্যাত বনিতাপাড়া হাড়কাটা গলিতে একখানি বাড়ি দিতে গেলেন শিরোমণিকে? আমার ঠাকুরদা জগনমোহন, যাকে তোমাদের বাড়ির সবাই জগমোহন বলে ডাকেন, তিনি তো গরিব মানুষ। বিয়ের পরে বউকে নিয়ে থাকবেন কোথায়? তাই খারাপ পাড়ায় একখানা গেরস্ত বাড়ি দেওয়া হলো তার বউকে। দিলেন বউয়ের কাকিমা রামপ্রিয়া। আমার ঠাকুরদার ঠাকুমা ওই হাড়কাটা গলিতেই থাকতেন। এমন একটা মানুষকে ঠাকুর বাড়ির আভিজাত্য কি চোখে দেখবে তা তো তোমাকে বলে বোঝাতে হবে না ঠাকুরপো। আমার বাবা শ্যামগাঙ্গুলির কাজ জুটল তোমাদের বাড়িতেই, বাজার সরকারের কাজ আর নানা রকম ফরমাস খাটার কাজ। আমার বিয়ের পরেও সে কাজ তাকে করতে হয়েছে। বারবাড়ির ফরমাসে তিনি বেশ খাটতেন। অন্দরমহলে তাকে কদাচিৎ দেখতে পেতাম। স্বয়ং জ্যোতিরেন্দ্রনাথের স্ত্রী আমি, অথচ জ্যোতিরিন্দ্রনাথ তাঁর জামাই, তিনি এ বাড়ির বেয়াই। এসব কথা তার পক্ষে স্বপ্নেও ভাবা সম্ভব হয়নি। হঠাৎ ঠাকুর বাড়ির আভিজাত্যের টনক নড়ল। কেউ কেউ ভাবতে শুরু করলেন শ্যাম গাঙ্গুলিকে জোড়াসাঁকোর বাড়িতে না রাখাই ভালো। দূরে কোথাও পাঠিয়ে দিলে সামাজিক লজ্জা থেকে দুপক্ষেরই মুক্তি। সামান্য বেতনে আমার বাবাকে পাঠিয়ে দেওয়া হলো তোমাদের গাজীপুরের বাড়িতে। সেখানে তোমাদের বিশাল জমিদারি, অনেক বড় বাড়ি, দায়িত্বও অনেক। আমার বাবা আমার চোখের সামনে থেকে সরে গেলেন। আমি বাঁচলাম, এও তো ঠাকুর বাড়িরই দান। আমি কৃতজ্ঞ ঠাকুরপো। সবে তখন বিয়ে হয়েছে আমার, 9 বছরের বালিকা আমি। একদিন মেজ বউ ঠাকুরানীর ঘরের পাশে যেতেই শুনতে পেলাম মেজদাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠস্বর। তিনি তাঁর স্ত্রীকে বলছেন, এ কাকে নিয়ে এলে বাড়িতে? ওই মেয়েটা জ্যোতির যোগ্য পাত্রী। কোন দিক থেকে সে জ্যোতির মতো ছেলের উপযুক্ত? এটা একটা বিয়ে হলো? ঠাকুরপো, আমার খুব ভয় করলো কথাটা শুনে, আর খুব দুঃখও হলো। ভয় করলো যদি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় সবাই মিলে, আমি কোথায় যাব? মেজবউ ঠাকুরন বললেন, ওকে আমরা মেজে ঘষে তৈরি করে নেব। তাছাড়া জ্যোতি ঠাকুরপোরও কিছুটা দায়িত্ব আছে ওকে নিজের মনের মতো করে গড়ে তোলার।
মেজ বউ ঠাকুরনের কথায় যেন আগুনে ঘি পড়ল। জ্বলে উঠলেন সত্যেন্দ্রনাথ, বললেন, ও মেয়ে কোনোদিন ভালো মেয়ে হবে না, তোমরা দেখে নিও। বাজার সরকার শ্যামের মেয়ে হয়ে উঠবে জ্যোতির যোগ্য স্ত্রী। তোমরা মেজে ঘষে কাকে তৈরি করবে? জ্যোতির এই বিয়েতে আপত্তি করা উচিত ছিল। আমার হাত পা সব কাঁপতে লাগলো, খুব কান্না এলো বুকের মধ্যে, কিন্তু চোখ শুকনো। মেজ বউ ঠাকুরনকে বলতে শুনলাম, বাবা মশাইয়ের ইচ্ছে এ বিয়ে হোক। জ্যোতি ঠাকুরপো বাবা মশাইয়ের বিরুদ্ধে কথা বলবে, এ কথা তুমি ভাবতে পারলে? এটা বাবা মশাইয়ের জেদ, অন্যায় জেদ। জ্যোতি মেনে নিল বটে, কোনো প্রতিবাদ পর্যন্ত করল না। এই বিয়েতে কারো মঙ্গল হবে না। ঠাকুরপো, ওই কথাটা আজও আমার কানে লেগে আছে। এই বিয়েতে কারো মঙ্গল হবে না। তোমাদের সংসারের সব থেকে বড় অমঙ্গল আমি। তোমাকে ভালোবেসে আমি অসতীও, আজ সেই অমঙ্গলের অসতীর বিদায়। আমি চাই তোমাদের সংসারে সুখ শান্তি ফিরে আসুক। তোমার নতুন দাদা আমাকে স্ত্রী হিসাবে পেয়ে মনে হয় না একদিনের জন্যও সুখী হয়েছিলেন। মনেরই তো মিল হয় না আমাদের। সত্যি আমি ওর যোগ্য স্ত্রী হতে পারলাম না। উনি সারা জীবন থেকে গেলেন অনেক দূরের মানুষ। ঠাকুরপো, তুমি আমাকে এত ভালোবাসলে? ভালোবাসলেন কবি বিহারীলাল চক্রবর্তী। আমার প্রতি বিহারীলালের ভক্তি অনুরাগ সত্যিই আমাকে লজ্জা দিত। কিন্তু তোমার নতুন দাদার প্রেম পেলাম না কোনোদিন। কোনোদিন তার কাছের মানুষ হয়ে ওঠার সম্মানটুকুও পাইনি। ঠাকুরপো, তোমার কাছে লুকোবার কিছু নেই। তুমি অন্তত অনুভব করতে পেরেছ আমার সঙ্গে তোমার নতুন দাদার সম্পর্কটা বড় বেশি সাজানো। আমাদের সম্পর্কে কোনো প্রাণ প্রতিষ্ঠা হয়নি ঠাকুরপো। সম্পর্কের ভেতরটা একেবারে শীতল। ঠাকুরপো, আমার মনে আছে একদিন ঘোর বৃষ্টির মধ্যে তুমি আমি দুজনেই ভিজছি আমাদের বড় শখের নন্দন কাননে। এদিকটা শুধুই আমাদের, এদিকে কেউ বড় একটা আসতেন না। বৃষ্টির মধ্যে মালতীলতার আড়ালে তুমি হঠাৎ আমাকে বুকের মধ্যে টেনে নিলে। সেই টানের মধ্যে তোমার অন্তরের উজান ছিল ঠাকুরপো। আমি বাধা দিতে পারিনি, চাইওনি। কোনো কোনো অন্যায়ের গলায় দুলে ওঠে হৃদয়ের বর মারল। সে অন্যায়কে বরণ করে নেয় সমস্ত মন প্রাণ। ঠাকুরপো, তোমার আলিঙ্গন ছিল তেমন অন্যায়। বৃষ্টিতে ভিজছ তুমি, কি সুন্দর দীর্ঘ শরীর তোমার। তোমার দীর্ঘ সিক্ত কেশ দাম নেমে এসেছে বলিষ্ঠ গ্রীবা পর্যন্ত। তোমার আয়ত দুটি চোখে মেঘলা আকাশের মায়া। তুমি আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিলে, ঠাকুর বাড়িতে একটি উপবাসে আমরা সবাই কষ্ট পেয়েছি, চিরকাল আদরের উপবাস। আদরের উপবাস, মাত্র দুটি শব্দ, অথচ আমার সমস্ত শরীরের মধ্যে বৃষ্টির জলের সঙ্গে মিশে বয়ে গেল ওই শব্দ দুটি। তোমার কণ্ঠস্বর স্পর্শ করল আমার সমস্ত শরীর। আমি স্থান কাল ভুলে গেলাম। মনে হলো প্রবল বৃষ্টির মধ্যে তোমার শরীর গলে যাচ্ছে আমার শরীরের মধ্যে। মনে হলো আমার শরীর মিশে যাচ্ছে তোমার শরীরে। কোনো তফাৎ নেই আর। তোমার দিকে মুখ তুলে বললাম, আমাকে একটু আদর করবে ঠাকুরপো? কতদিন কতদিন কোনো আদর পাইনি আমি। তুমি যেন জল দেবতা। সামান্য নিচে হলে তুমি আমার মুখখানি তুলে নিলে কত আদরে। চুমু খেলে আমার ঠোঁটে এক ঝলকের আলতো চুমু। মনে হলো এই প্রথম আদর পেলাম আমি। হতে পারে অন্যায়, তবু মনে হলো জীবনে এর চেয়ে বেশি কিছু, বড় কিছু, পবিত্র কিছু আমি পাইনি। যেন এতকাল বেঁচেছিলাম এই মুহূর্তটির জন্যই, যেন এতকাল বেঁচেছিলাম এই মুহূর্তটির জন্যই। আমার ঠোঁটে তোমার সেই প্রথম চুমু আজও ফুরিয়ে যায়নি ঠাকুরপো। আমার জীবন ফুরিয়ে যেতে চলল।